হ্যালো এন্ড গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6:30 আর ঘুম থেকে উঠেই রুম থেকে বেরিয়ে রিসর্টের ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নদীর ঠান্ডা হাওয়া উপভোগ করতে দারুণ লাগছে। তবে প্রথম দিন আমরা অনেকটা বেলাতেই রিসর্টে এসে পৌঁছাই, তাই তখন 10:30টার সময় টিফিনটা করে নিয়ে রিসর্ট থেকে বেরিয়ে যাই সাইট সিনগুলো দেখার উদ্দেশ্যে। আর এর জন্য আমাদের অটো আগে থেকে রিজার্ভ করা ছিল। যে অটোতে করে আমরা স্টেশন থেকে রিসর্টে এসেছি সেই অটোতে করেই ঘুরবো, আবার এই অটোতে করেই আমরা যাওয়ার দিনকে স্টেশনে চলে যাব। এর জন্য একটা প্যাকেজ হিসেবে টাকা আমাদের অটো দাদাকে দিয়ে দিতে হবে, তার জন্য আমাদের দিতে হয়েছে 2400 টাকা। নাম কি দাদা? কৃষ্ণা। কৃষ্ণা, আচ্ছা। এখানে কোথায় থাকো? কোথায়? ঘাটশিলা। ওই প্যাকেজের মধ্যেই এখানে যতগুলো স্পট রয়েছে, প্রায় 14-15টা স্পট রয়েছে, সেই স্পটগুলো উনি আমাদের দেখাবেন। আর এছাড়া যদি আমরা কোথাও পার্সোনালি যেতে চাই তার জন্য ওনাকে আলাদা ভাড়া দিতে হবে। এই দাদার নাম কৃষ্ণা আর দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমাদের যদি কখনো দরকার লাগে ঘাটশিলায় আসার আগে তো কন্ট্যাক্ট করতে পারো। কত? 370 মিটার। এখন আমরা চলে এসেছি 370 মিটার উপরে অবস্থিত সিদ্ধেশ্বর ধাম মন্দির দেখতে। এটা আসলে একটা শিব মন্দির আর এখানে উপরে ওঠার জন্য এই লাঠি নিয়ে উঠতে হয়, না হলে ওঠা যায় না। এই হিলটার নাম হচ্ছে সিদ্ধেশ্বর হিল। এখানকার মানুষের কথা অনুযায়ী হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার আগে থেকেই বাবা নাকি এখানে অধিষ্ঠিত ছিলেন। শুধু এখানকার গ্রামবাসীরা মন্দির তৈরি করে বাবাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছেন। শিবরাত্রির সময় এখানে নাকি প্রচুর ভিড় হয়, একদম নিচে থেকে মন্দির পর্যন্ত লাইন পড়ে, মানে ওই 370 মিটার রাস্তায় লাইন পড়ে। মন্দিরে যখন এসেই পড়েছি ভাবলাম একটু পুজো দিয়ে তারপরেই যাব এখান থেকে। এখানকার প্রতিটা শিব মন্দিরেই শিবলিঙ্গের কাছে একটা লোহার স্ট্যান্ড লাগানো রয়েছে, লোহার খণ্ড, যার ওপরে নারকেল বাড়ি মেরে ফাটানো হয়। ওই যে দেখো লোহার দণ্ডটা লাগানো রয়েছে। এইখানে মানে বাবা ওঠার পর তারপরে চারপাশ দিয়ে মন্দির করা হয়েছে? না, ওটা বাবার ছিলের বাইরে, ওখান থেকে তুলে এনে এখানে স্থাপন করা হয়েছে। রাজনীতি আছে এখানেও, আর সব জায়গা যেখানে ভালো জায়গা সেখানে অসামাজিক তত্ত্বের লোকের মন্দিরের বাইরে যে জায়গায় মহাদেব আগে থেকেই অধিষ্ঠিত ছিলেন সেই জায়গাটা পুরোহিত মশাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। দেখো এই যে পাথর দিয়ে গোল করে করা রয়েছে, এই গোলের মাঝখানে মহাদেব বসানো ছিল। এই যে গোল আকারে দেখো রয়েছে ইটটা, এই দেখো। ও হ্যাঁ, এই তো গোল হয়ে ওই যে পাটা এটা গেছে। আর এই গোলের সামনে দিয়ে যে লম্বা অংশটা বেরোয় শিবলিঙ্গের, সেই লম্বা অংশটা এই যে শক্তিপীঠ রয়েছে, শক্তিপীঠের দুই পাশ দিয়ে রয়েছে। ওই লম্বা অংশের মধ্যে মায়ের শক্তিপীঠটা তৈরি করা রয়েছে। আর এই যে শক্তিপীঠের যে শিলাখণ্ডটা রয়েছে সেই শিলাখণ্ডটা কিন্তু মানুষের সমান উঁচু ছিল। রাজনৈতিক দলাদলির কারণে এই শক্তিপীঠটা ভেঙে দেওয়া হয়েছে, এখন এইটুকুনি অবশিষ্ট আছে। পাহাড়ের উপর থেকে চারপাশটা দেখতে দারুণ লাগছে। আর আমরা ভেবেছিলাম গরমের সময় বেড়াতে যাচ্ছি, পাহাড়ে বেড়াতে পারবো না, খুবই গরম লাগবে। কিন্তু বিশ্বাস করো যত উপরের দিকে উঠছি ততই ঠান্ডা লাগছে। নিচের দিকটা সামান্য গরম, বাট এইখানে ঘুরতে এসে আমরা কিন্তু গরমটা পাইনি। খুব সুন্দর আবহাওয়া ছিল। আর দেখতে বুঝতেই পারছো রোদ নেই, কিছু নেই, একদম মেঘলা মেঘলা আবহাওয়ায় আমরা কিন্তু পাহাড়ে ঘুরে নিয়েছি। এখানে লোকজন বলছে যে নন্দী মহারাজের কানে নিজের মনস্কামনা প্রকাশ করলে সেই মনস্কামনা নাকি পূরণ হয় আর সেই মনস্কামনা নাকি মহাদেবের কাছে পৌঁছে যায়।
সিদ্ধেশ্বর টপ হিল ঘুরে নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি অন্য মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমি তোমাদের সাথে শুধু মন্দিরগুলোই শেয়ার করব, কোথায় কি কি মন্দির দেখেছি। এখানে চলে এসেছি আর একটা মন্দির দেখতে, এটা হচ্ছে রঙ্গিনী মাতা মন্দির। এখানে পরপর 3টে মন্দির আছে। মাঝের বড় মন্দিরটি মায়ের মন্দির, মায়ের বাঁ পাশে বাবার মন্দির, আর মায়ের ডান পাশে গণেশজির মন্দির। এখানকার মন্দিরে মায়ের কিন্তু কোনো মূর্তি নেই, শুধু একটা বড় শিলাখণ্ড বসানো, আর সেই শিলাখণ্ডটা পুরোপুরি সিঁদুরে মাখানো, মুকুট পরানো আর অনেক চোখ লাগানো। এই চোখগুলো আসলে যার যেরকম মানত পূরণ হয়েছে সেই মানত হিসেবে মাকে চোখগুলো দান করা হয়েছে। এখানে মন্দিরের ঠিক উল্টো দিকে একটা গাছের তলায় শেড করা রয়েছে। সেই শেডের ভিতরে এখানকার মানুষজন নারকেল বেঁধে নিজেদের মানত করেন, আর সেই মানত পূরণ হলে মাকে যে যার সাধ্য মতো চক্ষু অথবা ত্রিশূল অথবা মুকুট এইগুলো দান করেন। এই মন্দিরে মায়ের পুজোর উদ্দেশ্যে মোষ বলি দেওয়া হয়, আর তা নিয়ে একটা পৌরাণিক গল্প রয়েছে যেটা আমাদের এই টোটো দাদা শোনালেন। রঙ্গনী মায়ের কাপড় কাটি একটা বাগাল ওয়াকে, মানে আগে তো নরক বই চলতো, যখন ও বাগালটা ওয়াকে করেছিল তখন একটা কাপড় কাটিতে একটা মায়ের কাপড় কাটছিল, তো বলছিল যে ছেলে আসবে বাগালে, বলবেন আমি লুকাচ্ছি বলে ও পাথর তুলে লুকিয়ে গেছিল। যখন বাগাল দেখি পাচ্ছি তখন মারতেই গেছে। উনি বলছেন রঙ্গিনী মাতা মোষ বলি দেন বলে তাকে বলি দিতে দেখে একজন বাঘাল অর্থাৎ মেষ পালক তাকে তাড়া করেছিল, আর পুকুর পাড়ে একজন ধোপানি বসে কাপড় কাটছিল। তো সেই মাতা তাকে বলেছে যে মেষ পালক আসছে, তাকে যেন বলো না যে আমি এই পাথরের পিছনে লুকিয়ে আছি। তো তিনি পাথরের পিছনে লুকিয়েছিলেন, আর মেষ পালক তাকে দেখতে পেয়ে গেছিল বলে তাকে মারতে গেছিল, আর ওই পাথরে চাপা পড়েই মাতার ওখানেই মৃত্যু হয়ে গেছিল। আর সেই থেকেই গ্রামবাসীরা বা এখানকার আদিবাসীরা ওই পাথরকেই রঙ্গিনী মাতা হিসেবে পুজো করে। বৈষ্ণো দেবী মন্দির। আমরা এবার চলে এসেছি বৈষ্ণো দেবীর মন্দিরে। এই মন্দিরটাও পাহাড়ের ওপরের মন্দির, কিন্তু এই মন্দিরে উঠতে গেলে কোনো পাথুরে জমি দিয়ে বা পাথুরে রাস্তা দিয়ে উঠতে হয় না, এখানে খুব সুন্দরভাবে পিচের রাস্তা করা আছে। মায়ের মুখে এত তেজ আর এত জৌলস, মায়ের মুখের দিকে তাকালে এমনি যেন মন আর চোখ আকৃষ্ট হয়ে যাচ্ছে, আর এক দৃষ্টে মনে হচ্ছে মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকে। বৈষ্ণো মায়ের মন্দিরের ডান পাশে মাতা জ্বালা দেবীর মন্দির রয়েছে। এখানে 3টে দেবী পরপর বসানো রয়েছে, আর তারপরে সামনের দিকে রয়েছে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। এই মন্দিরটাকে বলা হয় বিষবধ্বজ মন্দির বা নীলকণ্ঠ মহাদেবের মন্দির। যে কটা পাহাড়ি মন্দির এখনো পর্যন্ত দেখেছি, সেই কটা মন্দিরে কোথাও কিন্তু গাড়ি ঘোড়ার কোলাহল বা আওয়াজ বা মানুষজনের শব্দ পাওয়া যায়নি। কিন্তু এই মন্দিরটার চারপাশ দিয়ে যেহেতু পুরোপুরি পিচের রাস্তা করা রয়েছে, তো এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, আর মানুষজন ও গাড়ি ঘোড়ার কোলাহল এখানে কিন্তু শোনা যাচ্ছে। আর এখানে প্রতি কটা মন্দিরেই কিন্তু একটা করে শিবের লিঙ্গ অবশ্যই আছে। দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি আরও অন্য মন্দিরগুলো দেখার উদ্দেশ্যে, আর আমরা এখন চলে এসেছি ঘাটশিলার সূর্য মন্দিরে। সূর্য মন্দির, এখানে সূর্যদেবের যেমন রথ হয় সেই রথের আদলে মন্দিরটা তৈরি করা হয়েছে। চাকার ওপর রথ হিসেবে মন্দির বসানো রয়েছে, আর সামনে 7খানা ঘোড়া রয়েছে, আর দেখে মনে হচ্ছে যেন ওই 7টা ঘোড়াই এই রথরূপী মন্দিরকে টেনে নিয়ে যাচ্ছে। সূর্য মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম অন্য মন্দির দর্শনের উদ্দেশ্যে। এখনকার গন্তব্যস্থল চিত্রকূট পাহাড়। এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে চিত্রকূট পাহাড়ে। এখন আমরা চলে এসেছি চিত্রকূট পাহাড় বা চিত্রকূট টিলা। এই টিলার ওপরে আসলে একটা শিবের মন্দির আছে। এখানে এসে খুব ভালোভাবে মন্দির দর্শন করলাম, ভগবানকেও দর্শন করলাম। তবে আমাদের এখানে আসতে যেহেতু দুপুর হয়ে গেছে, তো এসে দেখলাম গেট দেওয়া হয়ে গেছে, বন্ধ মন্দির। তো ওইভাবে গেটের ফাঁক দিয়েই ভগবানকে দর্শন করলাম।
এই পাহাড়ে ওঠার সময় আশেপাশের লোকজন বলেছিল যে এখানে নাকি আনাচে কানাচে সাপ থাকে, যদি এখানকার ফুল পাতা গাছপালা ছেঁড়া হয় তাহলে ওই সাপে কামড় দেয়। তো আমরা ওই জন্য বেশি ভেতরের দিকে যাইনি, তবে একটু ওপরের দিকে উঠেছিলাম। কথায় বলে যে পাথরও কথা বলে, তো দেখে মনে হয় সত্যিই পাথর কথা বলে। প্রতিটা পাথরের গায়ে এত সুন্দর করে মহাদেব আর সাপের ছবি আঁকা, যেন মনে হচ্ছে সত্যিই পাথর কথা বলে উঠছে। এই ভিডিওর মাধ্যমে আমার ঘাটশিলা ভ্রমণের কিছু মন্দিরের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এখনকার মতো টাটা।